এখন আমি আলোচনা করব বাংলাদেশে ফ্যাসিবাদের পতনের পরে আর জুলাই আগস্টে ফ্যাসিবাদের পতনের পরে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী একটা শুরু হয়েছে। তার মধ্যে একটা বই পুনঃপ্রকাশ হয়েছিল। বইটা আসলে লিখেছিলেন, সম্পাদনা করেছিলেন বিভিন্ন বাংলার, পশ্চিম বাংলার এবং আন্তর্জাতিক যারা ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, এইসব আমেরিকা, এইসব জায়গায় যে ফ্যাসিবাদ বিরোধী প্রবন্ধগুলো 1975 সালে জুন জুলাই মাসে পাবলিশ হয়েছিল। মে, জুন, জুলাই এই সময় পাবলিশ হয়েছিল পরিচয়। এই পরিচয় নামে যে একটা পত্রিকা প্রকাশিত, সেই প্রকাশের ওই জুন জুলাই মাসে, মানে শেখ মুজিব মৃত্যুর 2-3 মাস আগে এগুলো পাবলিশ হয়েছিল। এবং এগুলো পাবলিশ হয়েছিল বাংলাদেশের যে ফ্যাসিবাদের দিকে যাচ্ছিল। কারণ 25শে জানুয়ারি 1975 সালেই শেখ মুজিব বাংলাদেশে একদলীয় গণতন্ত্রের ঘোষণা দেন, যেটা ভারতের ছিল গণতন্ত্র দিবস। বাংলাদেশে সেই দিনটাই ঘোষণা করা হয় গণতন্ত্র হত্যা দিবস হিসাবে, যেখানে একদলীয় ব্যবস্থার কথা শেখ মুজিব ঘোষণা করেন। ফলে তার 3-4 মাস ধরে প্রিপারেশন নিয়ে গোপাল হালদার পরিচয় পত্রিকার সম্পাদক ফ্যাসিবাদের উপরে একটা পত্রিকা প্রকাশ করেন। সেখানে অনেক ছিল, তার মধ্যে 19টা প্রবন্ধ বেছে নিয়ে এই নভেম্বর মাসে দু প্রকাশনী ইনি এই দু প্রকাশনী একটা বই প্রকাশ করে। বইটার নাম হলো সেকেলে ফ্যাসিবাদ। সেই বইটাতে প্রায় 19টা প্রবন্ধ ছিল। সেই 19টা প্রবন্ধ নিয়ে আমি একটু আলোচনা করব, যাতে ফ্যাসিবাদ সম্বন্ধে ওই সময়কার আজ থেকে 25-30 বছর আগে বাঙালি কি প্রতিরোধ গড়ে তুলেছিল এবং হাসিনা ফ্যাসিবাদের সময় কেন সে প্রতিরোধ গড়ে তুলতে পারলো না, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। এটা ছিল হলো গিয়া সেখানে 19টা প্রবন্ধ ছিল। ইন্টারন্যাশনাল স্কলারদের প্রথমে ছিল সেখানে এই ফ্যাসিস্ট নায়কদের উত্থান পতন, জর্জ বার্নার্ড শ দিয়ে সেই বইটা শুরু হয়েছে। সেকেলে ফ্যাসিবাদ, বইটার নাম দিয়েছে সেকেলে ফ্যাসিবাদ, কারণ সেটা আজ থেকে প্রায় 50 বছর আগের ঘটনা। তো 50 বছর আগে 1975 সালে যে বইগুলো 1925 সালে 24 সালে যেগুলো পাবলিশ হচ্ছে, তো কাজে 50 বছর আগে ফ্যাসিবাদকে কী দৃষ্টিতে দেখা হতো, তারপরে কিন্তু বাংলায় বেশি ফ্যাসিবাদ নিয়ে বইটই লেখা হয়নি। তো ওখানেই যে এই পরিচয় যে ছিল পত্রিকা, সেখানে প্রায় অনেকগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্যগুলোকে নিয়ে এইটা তৈরি হয়েছিল। সেটার নাম হলো গিয়া এই ফ্যাসিস্ট নায়কের প্রথম এটাই হলো ফ্যাসিস্ট নায়কের উত্থান, জর্জ বার্নার্ড শ লিখেছেন। তারপরে উত্থান পতন, ফ্যাসিস্ট নায়কের উত্থান পতন, সেখানে তিনি হিটলারের উত্থান পতন নিয়ে তিনি ব্যাখ্যা করেছেন যে হিটলার ছিলেন একজন বোহেমিয়ান, নিয়ম শৃঙ্খলাহীন। তিনি আবার শৃঙ্খলা পরবর্তী জীবনে প্রচণ্ড লেকচার দিয়েছেন এবং তিনি ভালো আর্টিস্টও ছিলেন না, ভালো দামও পাননি। পরবর্তীতে তিনি মানে মোটামুটি যুদ্ধ করে বা খারাপ মানের যুদ্ধ করে একটা আয়রন ক্রস জুটি নিয়েছিলেন। পরবর্তীতে তিনি হয়ে গেলেন জার্মান জাতির ফুয়েরার। এবং হিটলারের উত্থান এবং পতন সবগুলোই তিনি আলোচনা করেছেন, বা জর্জ বার্নার্ড শ। তো এই আরেকজনকে আমরা আলোচনা করতে পারি, তিনি হলেন কে ফ্যাসিবাদের লেখকের মুক্তি নাই, তিনি জ্যাপল ছাত্র। এই প্রবন্ধ ওই পরিচয় গল্পেও ছিল। ফ্যাসিবাদের বিরুদ্ধে দ্বিতীয় ফ্রন্ট, চার্লস চ্যাপলিন, মানে এটা চার্লি চ্যাপলিন তো ওই কমিউনিস্ট লেখক ছিলেন, ব্রিটিশ লেখক, তিনি ব্রিটিশ পরিচালক। তিনি আমেরিকায় যে অনেক ছবি করছেন, নির্বাক যুগ, সবাক যুগ, দুই যুগেই চার্লি চ্যাপলিন প্রবাদ প্রতিম হয়ে রয়েছেন। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি এই লিখেছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে দ্বিতীয় ফ্রন্ট। এইখানে তিনি এই করেছেন যে যদি জার্মানি যদি রাশিয়া জয় করতে পারে, আর জাপান তো প্রাচ্য দখলই করে ফেলেছে, কাজেই এই দুইটা দেশকে তখন
তখন আর অপরাজয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো তারপরেও এই জন্য উচিত, তিনি বারবার বলছেন আমেরিকার উচিত ফ্রান্স আক্রমণ করা, ফ্রান্স মানে জার্মান অধিকৃত ফ্রান্স, সেই ফ্রান্সকে আক্রমণ করে ফ্রান্সকে মুক্ত করা জার্মানির হাত থেকে, সেটা বারবার উৎসাহ দিচ্ছিলেন কে, এই ফ্যাসিবাদের যে বিরুদ্ধে দ্বিতীয় ফ্রন্ট। এইটা হলো গিয়া চার্লস, এটা হলো গিয়া এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দ্বিতীয় ফ্রন্ট, এটা হলো চার্লি চ্যাপলিনের লেখা। তারপর ফ্যাসিবাদের শ্রেণী চরিত্র জর্জি ডিমিট্রিভ। তাহলে ফ্যাসিবাদের মধ্যে যে ক্লাসের স্ট্রাগলগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করেছেন জর্জি ডিমিট্রিভ। স্পেনে মৃত আমেরিকানদের কথা মনে করে, এটা আর্নেস্ট হেমিংওয়ে, আমেরিকান লেখক যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। স্পেনে যেসব এই আমেরিকানরা মারা গিয়েছিল ফ্যাসিস্টদের সাথে লড়াই করতে গিয়ে, তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন আর্নেস্ট হেমিংওয়ে। তারপরে আমার বন্ধুদের বলো, তো এটা হলো গিয়া যে গ্যাব্রিয়েল এই পেরি, এটা ফ্যাসিবাদ বিরোধী লেখা। ফাঁসির মঞ্চ থেকে জুলিয়াস ফুচিক, এটা ফ্যাসিবাদ বিরোধী লেখা। মৃত্যুহীন লেলিনগ্রাদ, যে লেলিনগ্রাদ আক্রমণ করে কী ভুলগুলো করেছিলেন এই হিটলার, সেটার পরে বিস্তারিত আলোচনা করেছেন কে, এই আলেকজান্ডার ওয়ার্থ। তারপরে ঘৃণা, তারপরে ইলিয়া এরেনবুর্গ। তো এটাও ফ্যাসিবাদীদের ঘৃণা করে এই কমিউনিস্ট একজন লেখক ইলিয়া এরেনবুর্গ এটা লিখেছিলেন, এবং এগুলো প্রকাশিত হয়েছিল পরিচয় বাংলায় 1975 সালে মে জুন মাসের দিকে। আর সেটা আবার 2024 নভেম্বরে আবার সেটা প্রকাশ করেছেন কে, দু প্রকাশনী। তো কাজে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। এগুলো হলো ইন্টারন্যাশনাল স্কলারদের কথা, যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রবন্ধগুলো আবার নতুন করে প্রকাশ করেছে, সেটা আবার নতুন করে প্রকাশ করেছে আমাদের দু প্রকাশনী, হাসান তারেক ইনি সম্পাদনা করেছেন। তাহলে এইগুলো পড়ার মতো, পড়লে পরে আপনাদের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী চিন্তা প্রচণ্ডভাবেই জাগরুক হবে। এবং এরপরে আমরা দেখব যে ফ্যাসিবাদের বিরুদ্ধে এখানকার যারা পশ্চিমবাংলার রাইটাররা এবং পূর্ব বাংলার হিন্দু রাইটাররা, সবগুলো হিন্দু, বাঙালি মুসলমান একজন রাইটার এখানে আমরা পাবো না। ধনতন্ত্রের ফ্যাসিস্ট মূর্তি সরোজ আচার্য এইটা লিখেছেন। তারপরে এই যে সভ্যতা ও ফ্যাসিজম বুদ্ধদেব বসু এটা লিখেছেন। বুদ্ধদেব বসুর মানে ধনতন্ত্রের ফ্যাসিস্ট মূর্তি, ধনতান্ত্রিক দেশগুলো কেন ফ্যাসিস্ট হয়ে যায়, এবং এই ইংল্যান্ড আমেরিকার মধ্যে ফ্যাসিস্ট ভাব আছে, তো ফ্যাসিস্ট ভাব কিন্তু কমিউনিস্টদের মধ্যেও ছিল, সেটা সযত্নে অ্যাভয়েড করেছেন এই ধনতন্ত্রের ফ্যাসিস্ট মূর্তি লেখক সরোজ আচার্য। এবং সভ্যতা ফ্যাসিজম এটা লিখেছিলেন হল বুদ্ধদেব বসু। ফ্যাসিজম ও বুদ্ধিদ্রোহ এটা লিখেছেন সুরেন্দ্রনাথ গোস্বামী। সভ্যতা ফ্যাসিজমে কিছু কথাবার্তা আছে যেগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। সভ্যতা ফ্যাসিজমে তিনি বারবার এই দুজন জার্মানির যে মহান মহান মানুষদের কথা বুদ্ধদেব বসু বলতে চেয়েছিলেন, বিশেষ করে এই নাম কি বলে, এই সিগমুন্ড ফ্রয়েড এবং আইনস্টাইন, এরা যে দুইজন মিলে যুদ্ধ প্রতিরোধ করার জন্য যে আলোচনা করেছে সেই চিঠির কথা এখানে কোনো উল্লেখ নাই। এবং এই যেহেতু তিনি বুদ্ধদেব বসু এই জার্মান দর্শন ভালো করে জানতেন না, কাজেই তিনি এই লেখাটা যেখানে অত্যন্ত চমৎকার হওয়ার কথা ছিল সেটা অত চমৎকার হয়নি। তো কিন্তু তারপরেও পড়ার মতো সবচেয়ে সুন্দর লেখা বোধহয় এইটাই, সভ্যতা ও ফ্যাসিজম। এখানেই অত্যন্ত পূর্ণাঙ্গভাবেই অন্যান্যগুলো যেমন ব্রিটিশ ফ্রেঞ্চ দর্শনের প্রতি বায়াসড, নাহলে কমিউনিজমের প্রতি বায়াসড, কিন্তু এটা কিছুটা হলো জার্মান দর্শনের ছায়া এখানে পড়েছে এবং অনেকখানি নিরপেক্ষ হয়েছে। সভ্যতা ফ্যাসিজম বুদ্ধদেব বসুর লেখা, এবং তিনি বলেছেন যে জার্মানির যারা মহান লোক তাদেরকে তাড়িয়ে দেওয়ার একটা এই চেষ্টা এই হিটলার করেছে এবং সফল হয়েছিল, কিন্তু পরবর্তী হিটলার নিজেই আত্মহত্যা করতে বাধ্য হয়। তো ফ্যাসিজম ও বুদ্ধিদ্রোহ নামে আরেকটা প্রবন্ধ আছে এই বইটার নাম হলো গিয়া এই সেকেলে ফ্যাসিবাদ, ফ্যাসিজম ও বুদ্ধিদ্রোহ, সুরেন্দ্রনাথ গোস্বামী। ফ্যাসিজমের বিরুদ্ধে এটা হলো গিয়া হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তো এটা লিখেছেন। এবং সংগ্রাম ও শিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে এই রবীন্দ্রনাথের পরেই দেখেছিলেন, রবীন্দ্রনাথের পরেই যে বাংলা সাহিত্যে নোবেল প্রাইজ পাওয়ার দৃঢ় সম্ভাবনা ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লিখেছেন সংগ্রাম ও শিল্পী। তো কাজেই এখানে যে ফ্যাসিবাদী যে কিছু রোজেনবার্গ যে ফ্যাসিবাদী হয়ে গেছিলেন, তারপরে আরও অনেক লেখক যা রবীন্দ্রনাথকে স্বীকৃতি দিয়েছিলেন, যে মার্কিন লেখক
তিনিও কিন্তু পরে ইটালিতে চলে গিয়েছিলেন এবং ইটালিতে চলে যাওয়ার পরে কিন্তু তারপরে ইটালিতে তিনি বাকি জীবন কাটান। মার্কিন লেখক যাই রবীন্দ্র জীবনী পাইলেই আপনারা বুঝতে পারবেন যে কোন লেখকের কথা বলছি। তো বড় বড় লেখকরা কিন্তু অনেকেই ফ্যাসিবাদী হয়ে গেছিলেন এবং এই জন্য সংগ্রাম ও শিল্পী নামে তিনি এখানে লিখেছেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে কিছু শিল্পীরা সংগ্রাম করেছেন এবং ফ্যাসিবাদের পক্ষেও কিছু শিল্পীরা সংগ্রাম করেছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দুই সাইডে তুলে ধরেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে। বন্দিশালার ভিতর থেকে এটা লিখেছেন নলিনী রায়। এখানে তিনি ওই যারা তারপরে 40 দশকের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন পূর্ববঙ্গে যে কমিউনিস্টরা ফ্যাসিবাদী যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিলেন ওই সময় কিন্তু জাপানরা বা এই পূর্ব বাংলা দখল করার চেষ্টা করছিল বা কলকাতা পশ্চিম বাংলা দখল করার চেষ্টা করছিল বা ভারতের উপর আক্রমণের পরিকল্পনা করছিল। তার বিরুদ্ধে কিন্তু একটা দ্বীপ্রতিবাদ এখানে আসছিল, সেটা নিয়েই এই প্রবন্ধ। যেমন একটা গানও আসছিল, দূর হটো সব দুনিয়া বলো হিন্দুস্তান হামারা হে, মানে হিন্দুস্তান যেন এই ব্রিটিশের দখল করেছিল, ব্রিটিশের কাছে জাপানের হাতে দখল চলে যাচ্ছে, কিন্তু আসলে দরকার হিন্দুস্তানের স্বাধীনতা। 40-এর দশকে ফ্যাসিস্টদের বিরোধী আন্দোলন পূর্ববঙ্গ, যে এটা হলে গিয়ে কিরণ শঙ্কর সেনগুপ্ত লিখেছিলেন। ফ্যাসিবাদ ও সমাজ বিপ্লব, রজনী পামরা দত্ত ইনি লিখেছিলেন ফ্যাসিবাদ ও সমাজ বিপ্লব। ফ্যাসিবাদ ও সমাজ বিপ্লব, ফ্যাসিবাদ ও বিপ্লব যে মোহিত সেন। কাজেই যে আমরা দেখতে পাই যে 1917 সালে রাশিয়ায় বিপ্লব হয়েছিল, কমিউনিস্ট বিপ্লব, কিন্তু 1922 সালে বা 1933 সালে এই ফ্যাসিস্ট এবং নাৎসি বিপ্লব হয়েছিল যথাক্রমে ইটালি এবং জার্মানিতে। কাজেই এই ফ্যাসিবাদ ও বিপ্লব এই দুটোকে পরস্পর তুলনা করে মোহিত সেন লিখেছিলেন রবীন্দ্রসত্তা ও ফ্যাসিবাদ। এটা এই নৃপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছেন। এই রবীন্দ্রনাথ এই ফ্যাসিবাদকে কী দৃষ্টিতে দেখেছিলেন এই জিনিসগুলা, যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনের কথা বলেছেন পাশ্চে বায়াতকার দে আকমা শার্ক, এটা ইকবাল। কিন্তু আমরা সেই প্রাচ্যের জাগরণ কিন্তু আমরা রবীন্দ্রনাথের মধ্যে পাই না। যেটা বলেছিলেন যে ইকবাল বলেছেন হিন্দুস্তান ভালো নেই সমঝো মির্জা হোক দাস্তান ভি নেই হোগা দাস্তানও মে, যে পশ্চিমের দেশগুলা এই যে পূর্বের দেশগুলো দখল করা নিয়ে যে নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে, তোমরা যদি নিজেদেরকে উন্নত না করো তাহলে তোমাদের মুক্তি আসবে না, তোমাদের অস্তিত্ব হারা হয়ে যাবে, বিলীন হয়ে যাবে পৃথিবী থেকে। যেমন উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা থেকে এই যারা রেড ইন্ডিয়ান ছিল বা অস্ট্রেলিয়া থেকে যারা অ্যাব্রিজিনিস ছিল তারা যেমন বিলীন হয়ে গেছে, ইন্ডিয়ান তোমাদের অস্তিত্বও থাকবে না, এই সম্বন্ধে সতর্কবাণী উচ্চারণ করেছিলেন ইকবাল। তো এই কাজে ইকবাল ছিলেন অনেক বেশি প্র্যাগমেটিক এবং ইকবাল কিন্তু বিশ্ব নেতৃত্ব নেওয়ার জন্য মুসলমান বা হিন্দুস্তানিদেরকে বা ইন্ডিয়ানদেরকে বা ইন্ডিয়ান হিন্দুদেরকে ইন্ডিয়ান মুসলমানদেরকে উৎসাহিত করেছেন যে সবাকলে সাদাকাত কাদালাত কা সজাত কা সুজা দেওয়া জায়গা কাম তুই জামানে কে। কাজেই ফ্যাসিবাদের বিরুদ্ধে উত্তর ভারত যে প্রচণ্ডভাবে ফ্যাসিবাদের পরিচয় পেহচানটা যেভাবে ইকবাল তুলে ধরেছিলেন, উত্তর ভারতীয় যেখানে তুলে ধরেছিলেন তা সেটার সমকক্ষ না হলেও কিছুটা হলেও এই গল্পগুলোতে আমরা পাই। কিন্তু বাঙালি মুসলমানের একজনের লেখাও কিন্তু এই লেখায় নাই। এবং এই ফ্যাসিবাদ সেকেলে ফ্যাসিবাদের মধ্যে যদি বাঙালি মুসলমানের কারো লেখা থাকতো নিশ্চয়ই এই 19টা প্রবন্ধের মধ্যে একটা না একটা, যেহেতু বাংলাদেশে প্রকাশ হচ্ছে আর বাংলাদেশের সংখ্যালঘু মুসলমান, সেখানে নিশ্চয়ই বাঙালি মুসলমানের লেখাটাও উঠে আসতো। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে হলেও এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কিন্তু আমাদের পাই না, আমরা আর্টিকেলগুলো পাই না। কার পাই না, যেমন ধরেন ইসের পাই না, নাম কি বলে, নজরুল ইসলামের ফ্যাসিবাদ বিরোধী লেখা পাই না, বা ইসের ফ্যাসিবাদ বিরোধী লেখা পাই না। সেটা হলো গিয়া এই রবীন্দ্র নাম কি বলে ওই যে যারা শিক্ষাগোষ্ঠীর ছিলেন, এই যে কাজী আব্দুল ওয়াদুদের ফ্যাসিবাদ বিরোধী লেখা পাই না, বা এই আবুল হোসেনের ফ্যাসিবাদ বিরোধী লেখা পাই না। তারপরে এই নাম কি বলে এই কাজী মোতাহার হোসেন বা মোতাহার হোসেন চৌধুরী কারোই আমরা ফ্যাসিবাদ বিরোধী লেখা পাই না। কিন্তু এখন কিন্তু পশ্চিমবাংলা থেকে পূর্ব বাংলায় ফ্যাসিবাদ বিরোধী পড়াশোনাটাও বেশি হচ্ছে। কাজেই পূর্ব বাংলার লোকেরা এখন জর্জ ম্যাসন, গণতন্ত্রের যারা প্রবাদ পুরুষ, জর্জ ম্যাসন, তারপরে এই নাম কি বলে এমারসন, তারপরে টমাস জেফারসন, ওয়াশিংটন, লিঙ্কন, ম্যাডিসন, তারপরে এই অ্যাডামস, যারা আমেরিকার গণতন্ত্রের ফাউন্ডিং ফাদার্স, তাদের জীবনী বাঙালি মুসলমানরা প্রচুর পড়াশোনা করছে। এবং এই নাম কি বলে ইটালি জাতীয় জাগরণের ম্যাথচিনি গ্যারিবল্ডি, এগুলো নিয়ে বাঙালি মুসলমানের প্রচুর ভিডিও আপলোড আছে। তারপরে ইসেরও আছে যে নাম কি বলে মুসোলিনি ছিলেন ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা, কিন্তু ম্যাথচিনি গ্যারিবল্ডি ছিলেন
জাতীয় জাগরণের ইটালি জাতীয় জাগরণের বা ইটালির একত্রীকরণের প্রবক্তা, কাজেই বাঙালি মুসলমান এখন হিটলারকেও জানে, আবার বিসমার্ককেও জানে, আবার নাম কি বলে এই ট্রাম্পকেও জানে, আবার বাঙালি মুসলমান এখন এই যে নাম কি বলে ঈদের নিয়ে ভিডিও বানাচ্ছে, বারাক ওবামার অডাসিটি অফ হোপ, যে ড্রিমস ফ্রম মাই ফাদার, তারপরে এই যে নাম কি বলে প্রমিস ল্যান্ড, এই বইগুলো নিয়েও বাঙালি মুসলমানের ভিডিও আছে। কাজেই বাঙালি মুসলমান কিন্তু এই মানে সেই তারপরে বাঙালি মুসলমানরা এখন এই নিটশে এবং মার্কসের তুলনা করে ভিডিও দিচ্ছে। কাজেই সেই যুগ বাসি হয়ে গেছে যে যুগে বাঙালি মুসলমানরা ফ্যাসিবাদ নিয়ে আলোচনা করতো না। কাজেই বাংলাদেশে এই যে 24-এর গণ আন্দোলনের পরে যে নতুন একটা আসলো, সেটা যে আমেরিকার কালো মুক্তি এবং আমেরিকার মতো কলোনির স্বাধীনতা, কাজেই দুইটারকেই সাম আপ করতে সমর্থ হয়েছে। ফলে বাংলাদেশ এখন স্বাধীনও থাকবে, বাংলাদেশ এখন গণতান্ত্রিক হবে। তো জর্জ ওয়াশিংটন এনেছিলেন স্বাধীনতা এবং প্রকৃত গণতন্ত্র, দাসদের মুক্তি, এটা এনেছিলেন লিঙ্কন। তাহলে বাংলাদেশের মুসলমানরা এখন এই জর্জ ওয়াশিংটনকেও বুঝে, আবার টমাস আলভা এডিসনকেও বুঝে, এবং বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের মতো আবিষ্কারকর্তাদের বাঙালি মুসলমান বুঝে। আবার তার সাথে সাথে আবার প্রকৃত গণতন্ত্র যে এনেছিলেন লিঙ্কন, যিনি সাদাদেরও ভোট, সাদাদেরকে মুক্তি দিয়েছিলেন দাসত্ব করা থেকে এবং দাসত্বের কর্তৃত্ব করা থেকে, এবং আর দাস হওয়া থেকে মুক্তি দিয়েছিলেন কালোদেরকে। কালোরা হয়ে গিয়েছিল কি পরবর্তীতে ধীরে ধীরে কালোরাও কিন্তু ভোটাধিকার পায়, সার্বজনীন গণতন্ত্র আমেরিকার এটা প্রতিষ্ঠিত হয়। কাজেই লিঙ্কনকেও বাংলাদেশি মুসলমান এখন বুঝে, আবার ওয়াশিংটনকেও বোঝে। তাই কাজেই বাংলাদেশ স্বাধীন হবে, গণতান্ত্রিক হবে, ভারতের প্রভাব থেকে মুক্ত হবে। যেহেতু বারবারই আমাদের যখনই বঙ্কিম রবীন্দ্রনাথ এদেশে আসছে তখনই কিন্তু প্রভাব আসছে বঙ্কিম রবীন্দ্রনাথ, তখনই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে। কিন্তু গণতান্ত্রিক চিন্তা চেতনা ছিল তিনজনের মোটামুটি, তার মধ্যে দুইজন দ্বারা প্রচণ্ড প্রভাব ছিল, সেটা হলো গিয়া এই বেগম রোকেয়া এবং ইসমাইল হোসেন সিরাজি। এরা কিন্তু জীবনও রবীন্দ্রনাথের সাথে কোনো আলোচনা করতে যাননি, কারণ ইসমাইল হোসেন সিরাজির একটা কবিতাই ছিল, হোক সে জ্ঞানী মহাজ্ঞানী মহাধনবান, অতুল ক্ষমতা তার অতুল, কিন্তু যেবা মাতৃভূমির সেবা যেবা করণী কিঞ্চিত, জানাও সে নরাধমে জানাও সত্তর। মানে এখানে রবীন্দ্রনাথকে বোঝাচ্ছেন যে রবীন্দ্রনাথ যতই পড়াশোনা জানা লোক হোক, তিনি তো এদেশি লোকের মুক্তি চান না, তিনি তো ব্রিটিশের দালাল। তো এই রবীন্দ্রনাথের বিরুদ্ধে যে মহাত্মা গান্ধী কিন্তু রবীন্দ্রনাথের দাদা যে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, যিনি প্রচণ্ডভাবে কান্ট পড়তেন, এরা দুইজন যে ব্রিটিশের দালালি করছেন তার বিরুদ্ধে কিন্তু মহাত্মা গান্ধী দাঁড়িয়েছিলেন, এবং এই দ্বিজেন্দ্রনাথের বকাবকিকে পাত্তাই দেননি। দ্বিজেন্দ্রনাথ কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন চাচ্ছিলেন না, ব্রিটিশের দালালি করতে যাচ্ছিলেন, কিন্তু মহাত্মা গান্ধী তো জানতেন জার্মান দর্শন। শুধু দ্বিজেন্দ্রনাথ ঠাকুরই যে জার্মান দর্শন পড়ছে তা তো নয়, উত্তর ভারত তখন জার্মান দর্শন উদ্দীপনায় ভাবতেছে, এখন উত্তর ভারত দক্ষিণ ভারত জার্মান উদ্দীপনায় ভাসতেছে। তাহলে আমাদের বাঙালিদেরকে কি জার্মান উদ্দীপনাকে বুঝতে হবে, এবং জার্মান উদ্দীপনার সাথে ফ্যাসিবাদের পার্থক্যটাও বুঝতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে কান্ট, গেটে, হেগেলের সাথে নিটশের পার্থক্য কোথায়, সেটা বাঙালি মুসলমান এখন বুঝে বলেই বাঙালি মুসলমান এখন ব্রিটিশ গণতন্ত্র এবং জার্মান উদ্দীপনায় ভরে উঠতেছে। বাঙালি মুসলমানের এখন যে পার ক্যাপিটা ইনকাম দক্ষিণ ভারতের ডাবল হয়ে যেতে পারে। বাঙালি মুসলমান এখন সায়েন্সে নোবেল প্রাইজ পাবে। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলায় অবদান রাখুন। সার্ভ দ্য নেশন। থ্যাংকস এ লট।